কথা বলছে বাংলাদেশের স্বাগত জানাচ্ছি আমি তুষার আব্দুল্লাহ। আমার সঙ্গে আছেন নৃবিজ্ঞানের শিক্ষক নাসরিন খন্দকার। তাকে স্বাগত। কথা বলছে বাংলাদেশের আপনার সঙ্গে আলাপটা করতে চাই যে আপনি তো প্রবাস বাংলাদেশ মিলিয়ে আছেন, বাংলাদেশে দীর্ঘদিন নাই, প্রবাসে কাজ করছেন। সব কিছু বলে যে প্রবাস এবং বাংলাদেশের যে এই আসা যাওয়া এবং দেখা আমাদের যাপিত জীবনের পরিবর্তনগুলো আপনি কী দেখছেন? অনেক ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানাবার জন্য। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। আমি প্রায় 14 বছর হলো দেশ ছেড়েছি এবং খুব খুব বেশি যে আমার আশা হয় বাংলাদেশে তা না, খুবই আশা হয়। তার মধ্যে ছিল প্যান্ডেমিকের একটা সময় ছিল, একটা বড় গ্যাপ পড়ে গিয়েছে। আমি যখন আয়ারল্যান্ডে থাকি আমি তো মানে একদম ম্যাটেরিয়ালি থাকি, বাস করছি আয়ারল্যান্ডে, দেশে, একটা ভিন্ন দেশে। কিন্তু অনেক বাংলাদেশি প্রবাসীর মতোই আমিও কিন্তু থাকি আসলে বাংলাদেশে মনের দিক থেকে। আর খুব বেশি কানেক্টেড থাকি হচ্ছে বিশেষ করে বাংলাদেশে অনেক কিছুই তো ফেসবুকে, এখন ফেসবুকে তো বলতে পারেন বাংলাদেশে একটা প্যারালাল রিয়েলিটি। তো সারাক্ষণই বাংলাদেশে কি হচ্ছে না হচ্ছে সেটার মধ্যে থাকি। তো কিন্তু ইন্টারেস্টিংলি যদিও জানতে পারি একভাবে খবরের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বাংলাদেশের খবর জানতে পারি, বাংলাদেশ সম্পর্কে এক ধরনের ধারণা তৈরি হয়। আবার যখন আসার পরে দেখি যে ধারণাটা অনেকটা সিলেক্টিভ। আমরা অনেকটা একটা সিলেক্টিভ চিত্র আমরা পাই প্রবাসে বসে থেকে। এখানে আসলে আমার মনে হয় যে আরে ব্যাপারটা তো সেরকম না। মানে আমরা বিশেষ করে যেহেতু সোশ্যাল মিডিয়া, সামাজিক মাধ্যমের কারণেই আমরা এক ধরনের চিত্র পাই। সামাজিক মাধ্যমে আমরা জানি যে সবসময় একটা মেরুকরণ করা হয়, খুব বেশি এক্সট্রিম নিউজগুলো আসে এবং মনে হয় কি যে দেশ তো রসাতলে চলে যাচ্ছে বা দেশের কিছু হচ্ছে না, বা খুব মানে এই যে একটা দেশকে নিয়ে যেটা সারাক্ষণ দুশ্চিন্তা, এটা হতে থাকে। এখানে আসার পর মনে হয় যে জীবন তো জীবন চলমান এবং ওটাই শুধুমাত্র একমাত্র সত্য না, এর বাইরেও আরও অনেক সত্য মানে এই যে সামাজিক যোগাযোগ মাধ্যম বা অবয়পত্রে যে উৎকণ্ঠা ছড়ানো, উৎকণ্ঠা প্রদর্শন করা হয়, উৎকণ্ঠার যে প্রদর্শনী বলতে পারি আমরা, সেই প্রদর্শনীর সঙ্গে বাস্তব যে ক্যানভাস, ওই ক্যানভাস আর এই ক্যানভাসের মধ্যে অনেক তফাৎ। ওটা হচ্ছে খুবই সিলেক্টিভ, খুবই কি বলবো, ম্যানিপুলেটেড। আর আরেকটা হচ্ছে যখন এখানে আসি তখন মনে হয় যে হ্যাঁ অবশ্যই ধরেন একরকমভাবে প্রবাসে থাকার অভিজ্ঞতার কারণে পূর্বে ওখানে যাওয়ার আগে যেগুলোকে আমি স্বাভাবিক হিসাবে দেখতাম সেগুলোও আমার কাছে চোখে লাগে অনেক সময়। হ্যাঁ, এবং সেটাকে আমি সেলফ রিফ্লেক্টিভ ওয়েতেই দেখি যে কেন আমার কাছে যেটা আগে স্বাভাবিক মনে হতো এখন মনে হচ্ছে না, কেন ট্রাফিক লাইট না থাকাটাকে আমার কাছে একটা বিশাল বড় ব্যাপার মনে হচ্ছে, আগে তো মনে হতো না। তো এই যে আমারও তো চোখ বদলেছে, আমার দেখার চোখ বদলেছে। ফলে কিন্তু আবার এখানে আসার পর দেখি যে আমি খুব দ্রুত, খুব মানে মুহূর্তের মধ্যে মানিয়ে নিচ্ছি, মুহূর্তের মধ্যে রিক্সা মামার সাথে আলাপ জুড়ে দিতে পারছি। আমার মনেই হয় না যে আমি 13 বছর 14 বছর প্রবাসে ছিলাম। আমার এক মুহূর্তের মধ্যে আমি যেন বাংলাদেশি হয়ে যাই। ঢাকা খুব একটা মানে মিলে যেতে সমস্যা হচ্ছে না, কোনো সমস্যা হচ্ছে না, মানে একেবারে মুহূর্তের মধ্যে আমি একেবারে বাংলাদেশি পুরোপুরি অ্যাডজাস্ট করে ফেলছি। এখানকার জীবনযাপন, এখানকার মানুষের সঙ্গে কথাবার্তা নিয়ে আমার কোনো চিন্তা ভাবনা কাজ করতে, মানে একটা বদলের কথা বলছিলাম। তো এই যে বদলটা আপনি খুব ঠাউর করতে পারেন এই জায়গা থেকে, বুঝতে পারেন যে যেহেতু আপনি ফেসবুকে থাকেন, সুতরাং কি বদলাচ্ছে, পোশাকে কি বদলাচ্ছে, কথাবার্তার বাচনভঙ্গি, আমরা অনেক নতুন শব্দ যোগ করেছি, তারপর আমাদের খাদ্যাভ্যাস সব কিছু তো বদলেছে। সেটা আপনার কাছে নতুন লাগছে না, রাস্তাটাও নতুন লাগছে না, কারণ রাস্তার ছবি তো আপনি ডাবলিনে বসে দেখেছি। আমার ওই যে বদলগুলো আপনারা দেখছেন, বদলগুলো আমার অতটা বদল লাগছে না, কারণ আমি জানি যে বদলগুলো হচ্ছে, শব্দে বদল হচ্ছে, ভাষায় বদল হচ্ছে, এবং এগুলো বদলগুলো খুব স্বাভাবিক। একটা জিনিস আমার কাছে খুব স্ট্রাইকিং লাগে যে
প্রবাসে আমরা গেলে আমরা অনেক সময় এটা নিয়ে আমাদের মধ্যে অনেকে কথাবার্তা হয় যে বিশেষ করে নারীর পোশাক নিয়ে একটা বড় চিন্তা মানুষের বাংলাদেশের মানুষের চিন্তা জগতে নারীকে দেখতে কেমন দেখায়, হ্যাঁ, এবং তারা কি পোশাক পরে এবং সেই পোশাকে যে পরিবর্তন, এটা নিয়ে একটা খুব আলাপ আলোচনা হয়। এবং অনেকেই বলে যে এখন সবাই হিজাব পরে, বাংলাদেশে হিজাব ছাড়া দেখা যায় না। আমি যখন বাংলাদেশে ছিলাম তখন আমি তো ঢাকায় বড় হয়েছি, মিরপুরে থেকেছি, মোটামুটি খুব যে উচ্চবিত্ত এলাকায় ছিলাম তা না, একটা মিরপুরের মতো একটা মোটামুটি প্রান্তিক একটা এলাকার মধ্যেই ছিলাম। আমার তখন যে আমি একই ধরনের মেয়েরা যে ধরনের একই রকমের পোশাক পরতো, আমার কাছে কিন্তু ওটা চোখে লাগে। আমি যখন আসি আমি দেখি যে আমার কাছে মনে হয়, এটা আমার খুবই ব্যক্তিগত বলতে পারেন, কিন্তু এটা আমার অবজারভেশন, এটা আমার নিবৈজ্ঞানিক অবজারভেশনে বলতে পারেন যে হ্যাঁ, প্রচুর মেয়েরা এখন হিজাব পরে, নিকাব পরে, কিন্তু আবার তারা বিভিন্ন ধরনের পোশাকও পরে, যেটার প্রতি এক ধরনের সামাজিক গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে। মানে আমাদের এখানে তো ওই মানে আমি যদি নৃবিজ্ঞানের ভাষায় যাই, নৃবিজ্ঞানের দৃষ্টিভঙ্গিতে যাই, হ্যাঁ, সেইখানে দেখা যাচ্ছে যে প্রাচ্য এবং পাশ্চাত্যের যে একটা কে ধরার যে ব্যাপারটা আমাদের বাঙালিদের মধ্যে ছিল, বাংলাদেশিদের মধ্যে ছিল, সেইটা তো চলছেই। সেইখানে তো মানে আগে ওই পোশাকের ক্ষেত্রে যদি বলেন, খাদ্যাভ্যাসের ক্ষেত্রে বলেন, আমরা কিন্তু এই কাজটা করছি। হ্যাঁ, দুইটার একটা সম্পর্ক কিন্তু আছে, সম্পর্ক আছে, সেটাই সম্পর্ক। এবং এটা একটা খুব ইন্টারেস্টিং যে নিরীক্ষার জায়গা থেকে করে কিন্তু। হ্যাঁ, যেমন ধরেন আমরা বাংলাদেশকে যদি আমরা একটা ঘরের মতো, আমার পরিবারের মতো চিন্তা করি, হ্যাঁ, আমরা ঘরের মধ্যে আমার ভাই বোন ছেলে নিয়ে থাকি, শুধুমাত্র ওখানে আমরা আমাদের জীবনযাপন, আমরা ইনকাম করি, আমরা বাজার করি, রান্নাবান্না করি, সব কিছু করি, কিন্তু শুধুমাত্র ঘরটাই তো ঘর না। আমাদের ঘরের সঙ্গে যে সমাজের সম্পর্ক, রাষ্ট্রের সম্পর্ক, ঠিক ওরকমভাবেই বাংলাদেশের সঙ্গে বিশ্বের সম্পর্ক আমরা খুবই সাংঘাতিকভাবে যুক্ত। ফলে বাজার থেকে শুরু করে ফ্যাশন, পড়াশোনা, জ্ঞান, সব কিছুই কিন্তু আমরা একভাবে প্রবাহ আছে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমি বলি যে ওটা যেমন আছে বিশ্বায়নের কারণে, যোগাযোগের কারণে, মিডিয়ার কারণে, এই যোগাযোগ বিশেষ করে সোশ্যাল মিডিয়া। আমি এই জায়গাতে আমি একটু বিরতিতে যাব যে অন্দর আর অন্দর নেই, অন্দরটা প্রকাশিত হয়ে গিয়েছে, মানে আপনার অন্দরমহলও আমার জানা ফেসবুকের কারণে, সেইটা আমাদের আপনি নৃবিজ্ঞানের দৃষ্টিতে একটু বলবেন। আমি একটু বিরতি থেকে আসি, তারপর দর্শক আমরা যাচ্ছি কথা বলছে বাংলাদেশের বিরতিতে, ফিরে আসবো আমরা নৃবিজ্ঞান বিষয়ক আলোচনায়। ফিরে এলাম কথা বলছে বাংলাদেশে। আমি বলছিলাম যে আমাদের অন্দরমহল তো অন্দরমহল থাকছে না। আমাদের আগের যে বারান্দাটা হয়তো আমরা বাইরে থেকে দেখতাম, কোনো বাড়ির বারান্দা দেখতাম, এখন অন্দরমহলও দেখতে পারি। এই যেটা পরিবর্তন, যে আমার কোনো কিছুই আর অজানা আপনার থাকছে না, আপনার কোনো কিছু অজানা থাকছে না, এটা নিয়ে যদি বল। এটা কিন্তু মনে হচ্ছে আমাদের কাছে, মনে হচ্ছে এই কারণে যে আমরা অনেক কিছু শেয়ার করি সোশ্যাল মিডিয়াতে, কিন্তু এটা কিন্তু আমরা খুব সিলেক্টিভ একটা অংশ শেয়ার করি। ধরেন আমি আমার বিছানায় ঘুমাচ্ছি, হ্যাঁ, সেটাও হয়তো আমি শেয়ার করতে পারি, কিন্তু এমন হতে পারে যে ওটাও এক ধরনের অর্কেস্ট্রেটেড, হ্যাঁ, বা ওটা একরকমভাবে প্রেজেন্ট করা হচ্ছে। সো আমরা যেমন আমি যখন এখানে আসলাম, ধরেন আমি ঘর থেকে বেরোচ্ছি, এটাকে আমরা বলি যে গভর্নমেন্টের ভাষায় প্রেজেন্টেশন অফ দ্য সেলফ। আমরা সবসময় নিজেকে প্রেজেন্ট করি, তো ওই সামাজিক মাধ্যমেও কিন্তু আমরা নিজেকে প্রেজেন্ট করি, আমাদের নিজের একটা ইমেজকে আমরা যেই পরিচিতি ধারণ করতে চাই, সেই পরিচিতিটাকে আমরা উপস্থাপন করি। এর বাইরের যে অন্যান্য পরিচিতি, সেটা কিন্তু সম্পর্কের মাধ্যমে, ব্যক্তিগত সম্পর্ক বলেন, সম্পর্কের মাধ্যমে উদ্ঘাটিত হবে। এই বাদে আমি যদি কারোর সঙ্গে যোগাযোগ না করি, কারোর সঙ্গে যদি আমার সম্পর্ক না থাকে, আমি শুধু তাকে সামাজিক মাধ্যমে যা দেখব, সেটা একটা শুধুমাত্র রূপ। তো হ্যাঁ, ওই পরিবর্তন তো হচ্ছে, কিন্তু যেটা আমি বলতে চাচ্ছিলাম যে এই কারণে বাংলাদেশের যে রূপ আমি দেখি আমার পরিচিত বাবলের মধ্যে, আমার অ্যালগরিদমিক বাবলের মধ্যে, সেখান থেকে আমি যখন আসি, আমি সবসময় বলি যে কনসেপ্ট বা ধারণা আর অভিজ্ঞতার মধ্যে সবসময় একটা অপূরণীয় গ্যাপ থাকে। হ্যাঁ, অভিজ্ঞতা, যাপিত অভিজ্ঞতা মধ্য দিয়ে না গেলে আপনার যতই ধারণা থাকুক না কেন, আপনার বুঝটা অন্যরকম হবে। অভিজ্ঞতার মধ্য দিয়ে গেলে দেখবেন যে তার অনেকগুলো চিত্র আছে, আরও অন্যান্য চিত্র যেটা কিন্তু অন্য কেউ পরিবেশন করছে না, কিন্তু আপনার চোখে পড়ছে।
ঠিক এরকমভাবে আমি ঢাকা বলেন বা রাজশাহী যখন যাই, আমি ওই অন্যরকম চিত্রগুলোই বোধহয় আমার চোখে বেশি পড়ে, কারণ তখন আমার মনে হয় যে আচ্ছা এই কথা তো কেউ বলেনি আগে, এটা তো দেখিনি, এরকমভাবে তো কেউ বলেনি। হ্যাঁ, ও যে মানুষ যেভাবে পরিবেশন করে তার বাইরের যে বাস্তবতাগুলো, সেটাই বেশি আমি যখন আসি তখন আমার চোখে পড়ে এবং আমার ভালো লাগে। বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখেছি যে আমার ভালো লাগে, এবং আমি যতবার এসেছি আমার পরিবর্তনটা চোখে পড়েছে, যে আমার কাছে মনে হয়েছে যে মানুষ বেশি সহনীয়। আমি জানি না আমি জানি না এটা কি আমার বয়স হচ্ছে দেখেই আপনার কাছে মনে হচ্ছে মানুষ সহনীয়, কিন্তু আপনি যখন অবয়পত্রে থাকেন তখন দেখেন যে মানুষ অসহিষ্ণু। সেটা একদম ডে টু ডে লাইফে, যখন ধরেন রিক্সাওয়ালা বা একজন ওষুধের দোকানে বা একজন মুদিওয়ালা, তারা যে সম্মান নিয়ে কথা বলছে, এটা কিন্তু আমার আগের অভিজ্ঞতার সঙ্গে মেলে না। এটা হয়তো বা হতে পারে যে আমার বয়স হয়েছে, এটাও হতে পারে, কিন্তু আমার কাছে এখন মনে হচ্ছে যে ইভেন আমি যখন উবার ডাকছি বা যাচ্ছি কোথাও, একদম সাধারণ মানুষের সাথে কথাবার্তাতে আমার কাছে মনে হচ্ছে যে পিপল আর ফ্রেন্ডলি, মানে মানুষ কিন্তু সম্মানের সঙ্গেই কথা বলে। আমাদের যে একটা ঐতিহ্য ছিল যে বন্ধু সুলভ, হ্যাঁ, সেই জায়গা থেকে আমরা সরিনি। না, আমার কাছে সেটা পরিবারের সঙ্গে পরিবারের সম্পর্ক আমাদের এখানে, আপনি যখন ছিলেন তখনও যৌথতার ব্যাপারটা ছিল, সেটা এখন এককে গিয়েছে। তারপর সম্পর্কের মধ্যে স্বার্থ, তারপর আবার আপনি যখন যাচ্ছেন তখন কর্পোরেটটা পুরোটা জেকে বসেনি, এখন পুরোপুরি কর্পোরেট এই জায়গাগুলো। আমার কাছে মনে হয় আমি কোনো পরিবর্তন দেখি না, কারণ আমি যখন বড় হয়েছি তখনও বরঞ্চ না, কেন বলছি, কারণ ধরেন পরিবারের কথা যদি বলি, আমি যখন বড় হচ্ছি সেই সময়টাতেই কিন্তু মেয়েরা অনেক বেশি কাজে আসছে এবং নিউক্লিয়ার ফ্যামিলি হচ্ছে, একক পরিবার হচ্ছে। এখন বরং উল্টোটা এই অর্থে, যেহেতু আমাদের দেশে সন্তান লালন পালনের জন্য কোনো ব্যবস্থা নাই, কোনো স্ট্রাকচার নাই, কাঠামোগত কোনো রাষ্ট্রীয় ব্যবস্থা নাই, ফলে মাদেরকে সাধারণত নির্ভর করতে হচ্ছে এক্সটেন্ডেড ফ্যামিলির, যৌথ পরিবারের উপরে। ফলে এখন বরঞ্চ যৌথ পরিবারের গুরুত্বটা অনেকে কিন্তু আবার নতুন করে বুঝতে পারছে, যে এইটা যে কতখানি যে পারস্পরিক একটা সহযোগিতার বিষয়। আর দ্বিতীয়ত হচ্ছে, এটা খুবই ইন্টারেস্টিং আমি তো থাকি আয়ারল্যান্ডে, একটা জিনিসের আমি কিন্তু সাংঘাতিক মিল খুঁজে পাই। আয়ারল্যান্ডেও কিন্তু পরিবার এবং এক্সটেন্ডেড পরিবারের পরিবারের পরস্পরের প্রতি যে ভূমিকা, বাবা মার সন্তানের প্রতি, এবং সন্তানও ফিল করে যে হ্যাঁ, বাবা মা যখন বয়স্ক হয়ে যাবে তখন তাদেরই দায়িত্ব তাদেরকে দেখাশোনা করা। যদিও এবং ইন্টারেস্টিংলি সেখানেও কিন্তু চাইল্ড কেয়ারের সাপোর্টটা ভালো না, খুব খারাপ এবং খুবই এক্সপেন্সিভ। ফলে ওইখানেও আমি দেখছি যে পরিবারের একটা অপরিহার্য ভূমিকা আছে। তার মানে যেটাকে আমি সমর্থন করছি তা না, যে নারীর যে বাইরে কাজ করছে কিন্তু তাকে নির্ভর করতে হচ্ছে আমি বরঞ্চ প্রেফার করব যে রাষ্ট্র যদি এই ব্যবস্থাটা নেয়, তাহলে আমাদের জন্য এটা অনেক কাজের হবে, এবং আমাদের পরিবারের সম্পর্কগুলো দেনা পাওনা সম্পর্কের থেকে আরো বেশি পুরোপুরি ভালোবাসার সম্পর্ক হিসেবেই থাকবে, মানে ঠিক ঋদ্ধিক থাকবে। হ্যাঁ, সেটাই। সো আমার কাছে মনে হয় না আমি তেমন কোনো পরিবর্তন দেখছি। আরে ওটা হলো পরিবার সম্পর্ক, তারপর হচ্ছে যে বললাম যে কর্পোরেট সম্পর্ক। হ্যাঁ, কর্পোরেট, এইটা আমার কাছে একটা জিনিস মনে হয়েছে, জানি না বাংলাদেশের ক্ষেত্রে, যে কম্পিটিশনটা বেড়েছে অনেক বেশি, এবং মানুষের যেহেতু জীবনযাপনের ব্যয় অনেক বেড়েছে, ফলে পরিবারের দুজনের ইনকাম ছাড়া চলবে না, এবং একদম বেঁচে থাকার জন্যে বিশেষ করে মধ্যবিত্তের আয়টা সংকুচিত হয়ে উঠছে, মধ্যবিত্ত শ্রেণীটাই সংকুচিত হয়ে পড়ছে, এবং এটা পুরো বিশ্বে আসলে এভাবে হচ্ছে। ফলে আরও বেশি কম্পিটিশন, আরও অনেক বেশি মানে পেশাদারি যে এক ধরনের লড়াই, পারস্পরিক দ্বন্দ্ব, হ্যাঁ, এগুলো অনেক বেশি চোখে পড়ছে, সামনে চলে আসছে। কারণ এটা শুধুমাত্র জীবন ধারণের কি বলবো, যেহেতু বেকারত্বের হার বেশি, জীবন ধারণের খরচ অনেক বেশি, এটাই মূলত কারণ। হ্যাঁ, আমার কাছে মনে হচ্ছে যে শ্রেণীর মধ্যে যে মেরুকরণ হচ্ছে, মধ্যবিত্ত সংকুচিত হয়ে পড়ছে। এই কারণে মধ্যবিত্তের এখন আর মধ্যবিত্ত একটা সংকট হচ্ছে কি, তাদের তো এক ধরনের সম্মানের ব্যাপার কাজ করে। মধ্যবিত্ত চোখে পড়ে এখন। আমরা তো সবাই মধ্যবিত্ত। আচ্ছা,
হ্যাঁ, যারা যারা একটা সময় বলতাম যে আমরা উচ্চবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, তারাও মধ্যবিত্ত। তাদেরকেও প্রতিদিনকার প্রতি মাসের বিল দেওয়া, বাড়ি ভাড়া দেওয়ার জন্য তাদের চিন্তা করতে হয়। হ্যাঁ, ফলে এটাই আমার কাছে লাগে যে নৃতাত্ত্বিক হিসাবে আপনার কাছে পরের প্রশ্নে যাব, বিরতি থেকে ফিরে এসে, সেটা হচ্ছে যে আমরা সবাই মধ্যবিত্ত, সেটা কি, যেমন আমরা একটা বলি যে রোজগারের দিক থেকে আয় ব্যয়ের যে একটা শ্রেণী বিভাজন আছে, আমরা মধ্যবিত্ত মনকে খুব গুরুত্ব দিতাম। আমাদের মনটাকে আসলে আমরা যতই আয় ব্যয়ের হিসাবে যেদিকেই যাই, মনটা ওইখানে আপনি খুঁজে পান কিনা, যে মধ্যবিত্ত মনটা আছে কিনা, সেটা সম্ভব। বিরতি থেকে ফিরে এসে দর্শক আমরা যাচ্ছি কথা হচ্ছে বাংলাদেশে, বিরতিতে। ফিরে এলাম আবারও, কথা বলছে বাংলাদেশে। বলছিলাম যে আপনি এই যে দীর্ঘদিন পর আসা বা ওখানে বসে থেকেও মধ্যবিত্ত মন দেখতে পান কিনা আমাদের মাঝে? আমার দেখার চোখটা আসলে অন্যরকম হবে আপনাদের থেকে। কারণ হচ্ছে যে আমার মধ্যে নস্টালজিয়া কাজ করে, আমার মধ্যে ফেলে আসা দিনের যে মন, ফেলে আসা দিনের যে একটা বাস্তবতা, সেটা কাজ করে আমি যখন ওখানে থাকি। এবং আমি এটা জানি যে ওটা নেই, ওই দিন থাকে না। আমি যে নস্টালজিয়ার কথা ভাবি, সেই মন, সেই সমাজ, সেই সংস্কৃতি, সেটা থাকে না, সেটা পরিবর্তন হয়। আপনার মিরপুর, আপনার জাহাঙ্গীরনগর আগের জায়গায় নেই, আগের জায়গায় নেই, এটা অনেক বদলে গেছে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমি কিন্তু ওখানে বসে ওটার জন্যই আমার মনটা আকুল হয়। আমি যখন এখানে আসি তখন আমার বাংলাদেশ কি, কোন বাংলাদেশকে আমি আমার সত্তায় ধারণ করি। এটা কি দেশ, এটা কি পতাকা, এটা কি ভূখণ্ড? এটা কিন্তু আসলে মানুষ। বাংলাদেশে আমার কিছু মানুষ আছে, তাদের জন্য মানে আপনি ব্যাকুল হন। তাদের জন্যই আমি ব্যাকুল হই। আমার মানুষ, আমার বাংলাদেশি যাদের চেনা জানা মানুষ, এই মানুষই আসলে দেশ, মানুষই রাষ্ট্র, মানুষই সব কিছু। ফলে ওই মানুষের জন্যই আমার মনটা ব্যাকুল হয়। এখন ওই মানুষের তো বোন আছে, ওই আমি যখন আসি তখন তো দেখি যে আমার ওই মানুষগুলো, যারা আমার কাছের মানুষরা, তারা আমাকে ওই মন নিয়েই গ্রহণ করছে। আমি পর হয়ে যাইনি, এবং আমি মুহূর্তের মধ্যে একাত্ম হয়ে যাই। এই যে আমি ফিল করি যে আমি বাংলাদেশে বিলং করি, বাংলাদেশে না থেকেও আমি বাংলাদেশে বিলং করি। প্রবাসীদের এটা একটা কমন অনুভূতি যে তারা প্রবাসে থাকে ঠিকই, কিন্তু তারা আসলে থাকে, তাদের মনের দিক থেকে থাকে বাংলাদেশে। তো আমি তো সেই জায়গাতেই দেখি। আমি বরঞ্চ আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগে যারা এখানে থাকে, তারা বলেন যে অনেক কিছু পরিবর্তিত হয়ে গেছে, অনেক কিছু পরিবর্তিত হয়ে গেছে। কিন্তু আমিও ওরকম একটা মনে করি যে হ্যাঁ পরিবর্তিত হয়েছে, হ্যাঁ হয়েছে ঠিকই, কিন্তু এসেন্সটা আছে। আমি এসেন্সটা খুঁজে পাই। আমি যতবারই এসেছি আমার কাছে, যার কারণে আমার বাংলাদেশে ফেরাটা সবসময় আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ আমি আমার দেশে ফিরেছি। আমার কাছে বাংলাদেশকে অপরিচিত বা মনে হয়নি যে এটা আমার আর দেশ না। প্রবাসে যারা আছেন তাদের সঙ্গে, মানে পৃথিবী জুড়ে যে প্রবাসীরা আছেন তাদের সঙ্গে বাংলাদেশের যোগাযোগটা তো আগে ছিল দুরালাপন, টেলিফোন, তারপর অডিও ক্যাসেটের মাধ্যমে কণ্ঠস্বর পাঠানো, সেগুলি জায়গায় ছিল। এখন তো হরদম ক্যামেরা, ইউটিউব, নানাভাবে আমরা ডিজিটালভাবে যোগাযোগ। এইটা আপনি কিভাবে দেখছেন? সেখানে তো ওই যে আপনি বললেন না নস্টালজিক জায়গাগুলো, মন যে পুড়ে, সেইটাও একটু কি দগ্ধতা একটু মানে কমাতে পারলো কিনা? এটা ডেফিনেটলি, অবশ্যই। মানে বললাম না যে আমরা তো আসলে ফেসবুকে থাকি। ধরেন আমি যেহেতু ফেসবুকের কথা কেন বলছি, কারণ আমি অন্যান্য সোশ্যাল মিডিয়াও ব্যবহার করি, কিন্তু অন্যান্য সোশ্যাল মিডিয়াগুলো আমার অন্য, ধরেন আয়ারল্যান্ডের যে আমার জগৎ বা আমার পেশাগত যে জগৎ, সেগুলোর জন্য। বাংলাদেশের মানুষ বেশিরভাগ সময় ফেসবুকে বাস করে, হ্যাঁ। আর ফলে আমি কখনো ফেসবুক ডিঅ্যাক্টিভেট করতে পারি না, কারণ ডিঅ্যাক্টিভেট করলেও আমার মনে হয় যে আমি প্রবাসী আছি। আমি থাকি তো আসলে অনলাইনে, বেশিরভাগ প্রবাসীরা থাকে, এবং তারা সারাক্ষণ দেখছে, সারাক্ষণ কানেক্টেড, ঠিক ওরকমভাবেই কানেক্টেড ফিল করছে। ফলে আমার কাছে মনে হয় এটা আমাদের জন্য একটা বিশাল বড় আশীর্বাদ, মাধ্যম। একটা মাধ্যম, মানে একটা বলতে পারেন যে একটা আয়নার মতো, মানে এই যে গ্লাসের বাইরে একজন, ভিতরে একজন, ওরকম একটা পর্দার মতো। ওর পর্দার বাইরে থেকে আমি দেখছি, হ্যাঁ, জানালার বাইরে দিয়ে আমি দেশটাকে দেখছি, এরকম। ফলে এটা আমাদের জন্য তো একটা বিশাল বড় আশীর্বাদ। মানে মানসিক দূরত্বটা কমিয়ে দিয়েছে। হ্যাঁ, মানসিক দূরত্বটা কমিয়ে দিয়েছে, কষ্ট, মিস করা, বিলঙ্গিং, ওই যে দেশের প্রতি যে
আকুল হওয়া আপনার কিন্তু বোন রাজশাহীতে যা রান্না করছে আপনি ডাবলিনে বসে এটা দেখছেন। হ্যাঁ দেখছি এবং সাক্ষরিক মানে হ্যাঁ হ্যাঁ। দেখছি এবং তখন দেখে মনে হচ্ছে ইস এটা আমার এখন খাওয়া লাগবে, তখন গিয়ে আমি বাজারে গিয়ে ওই ওই জিনিস কিনে নিয়ে এসে রান্না করছি। মানে ওই যে ওই কানেকশনটা, যে ওই স্বাদটা আমার তখন উস্কে দিচ্ছে ও, হ্যাঁ তখন আমার ওই স্বাদটা আবার তৈরি করার জন্য আমি তখন চেষ্টা করছি। অন্য সময় হয়তো কিংবা বা আমি আপনি চেষ্টা যেটা করতাম তৈরি না। করতে চাচ্ছেন বোন এখান থেকে আপনাকে লাইভে বলছে। হ্যাঁ সেটাই। বা আমার দেখাচ্ছে। বা ধরেন আমি একটা জিনিস রান্না করব, আমি রেসিপিটা ভুলে গেছি, আমি ওকে বললাম যে আমাকে তো এটা এটা বলো তো যে কি কি লাগবে। হ্যাঁ তো এই যে কানেক্টিভিটি, এটা তো সাংঘাতিক। হ্যাঁ এটা আমাদের জন্য সাংঘাতিক আশীর্বাদ। এবং কিন্তু অ্যাট দ্য সেম টাইম যেটা হয় যে এক ধরনের ভিন্ন ডিস্টর্টেড ইমেজে তৈরি হয়, স্পর্শটা নাই। হ্যাঁ হ্যাঁ। তবে আমি যেটা এখন বর্তমানে যে প্রজেক্টে কাজ করছি, আমার কাজটা হচ্ছে এই ডিজিটাল মাধ্যমে প্রবাসীরা কিভাবে বাংলাদেশের সঙ্গে সম্পৃক্ত থাকে, শুধুমাত্র অনলাইনের মাধ্যমে না বরং ফিজিক্যালি কিভাবে, আপনি যে বললেন স্পর্শ, এটা স্পর্শ করে কেমন, ধরেন যখন এই যে 5ই আগস্টের সময়, হ্যাঁ আমরা তো জুলাইতে জুলাইয়ের আন্দোলন আমরা যারা বসে আছি, মানে দিন নাই রাত নাই, সময়ের যে 6 ঘন্টার ব্যবধান, হ্যাঁ ধরেন একটা সময় যখন দেখতে পাচ্ছি যে ফেসবুক বন্ধ হয়ে গেল, সব কিছু অনলাইন মিডিয়া বন্ধ হয়ে গেল, আমাদের যে অস্থিরতা, মানে পাগলের মতো অবস্থা, মানে কি কারোর সঙ্গে যোগাযোগ করতে পারছি না, এবং দেখতে পাচ্ছি পুরনো পোস্টগুলো আসছে, তার মানে কেউ আসলে নতুন দিচ্ছে না। তখন কার সঙ্গে যোগাযোগ করব, কোথায় যাব, কি করব? এবং দেখা যাচ্ছে যে বাংলাদেশের রাত হচ্ছে, রাতের মধ্যে গুজব তৈরি হচ্ছে, বাংলাদেশের রাত, ফলে একদম দিনের পর দিন না ঘুমিয়ে, আমাদের এখানে যেমন দিনের পর দিন না ঘুমিয়ে সবাই আছে 24 ঘন্টা, আমিও সেরকম ওখানে না ঘুমিয়ে বসে আছি অনলাইনে। তো এই যে এটা তো ফিজিক্যালি প্রেজেন্ট থাকা, এবং আমার মধ্যে ওই আতঙ্ক, কান্না, আমার বডি কিন্তু সেভাবে রিয়াক্ট করছে। ফলে এটা শুধুমাত্র যে মেন্টালি তা না, এটা একদম ফিজিক্যালি অনুভূতি দিয়ে আমার সমস্ত সত্তা দিয়ে শারীরিক ভাষাও আছে, তার শারীরিক ভাষা আছে, শারীরিক প্রকাশ আছে। হ্যাঁ আমি জম্বির মতো ঘুরছি, দেখা যাচ্ছে আমি বের হয়ে যখন আমার কিচেনে যাচ্ছি, আমার কাছে মনে হচ্ছে যে এটা কি, মানে মনে হচ্ছে যে দুটো কম্পার্টমেন্টের জগৎ, আমি আমার কিচেনেও থাকতে পারছি না, আমি আবার চলে আসছি, সারাক্ষণ সামনে ফোন সামনে। সো আমি বললাম যে ফিজিক্যালি তখন আমার কাছে মনে হচ্ছে তুমি বোধহয় ফিজিক্যালি একটা শব্দ নেই গুজব, সেটাও তো এক ধরনের উৎকণ্ঠা তৈরি করে। এবং এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমের যারা আমরা বাসিন্দারা আছি, সেই জায়গা যে যদি আমরা বলি যে তার একটা দূষণ, সেটা তৈরি করছে গুজব, প্রোপাগান্ডা। এটা নিয়ে একটু বলবেন। আমি বিরতি থেকে ফিরে আসার পর দর্শক আমরা যাচ্ছি, কথা হচ্ছে বাংলাদেশের বিরোধীতে। ফিরে এলাম বিরতির পর, কথা হচ্ছে বাংলাদেশে। বলছিলাম গুজব, প্রোপাগান্ডা, সেখান থেকেও তো বসি ফেলে সত্যটা তুলে নেওয়াটাও মুশকিল, ভীষণ কঠিন। আমার কাছে মনে হয় যে আমরা যখন বড় হয়েছিলাম, যখন ইন্টারনেট ছিল না, তখন আমরা দেশের খবর জানতাম পত্রিকার মাধ্যমে, টেলিভিশনের যে মেইনস্ট্রিম মিডিয়া তাদের মাধ্যমে, বেতারের মাধ্যমে। এবং আমরা যারা গণযোগাযোগ সাংবাদিকতা বা আমরা যারা সামাজিক বিজ্ঞানে পড়েছি, আমরা জানি যে হ্যাঁ সেটাও ঠিক সত্যের একদম মানে পূর্ণাঙ্গ সত্যের যে একটা প্রতিফলন তা না, সবসময় সেটা সংবাদ সবসময় সিলেক্টিভ, কিন্তু সেটা সংবাদ তার মধ্যেও কিছু ফিল্টার, যে হ্যাঁ এটা সত্য, যেটা অনেক সত্যের মধ্যে থেকে একটা সত্য দুটো সত্যকে তুলে আনা হচ্ছে, কিন্তু সেটা অসত্য কিছু না। কিন্তু এখন সামাজিক মাধ্যমের কারণে ওই ফিল্টারটা নাই, যে ওই যে যাচাই বাছাই করার যে কোনটা সত্য না, এইটা বিশেষ করে এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কারণে এটা আরও বেশি কঠিন হয়ে গিয়েছে, যে কোনটা আমরা যা দেখছি তা আসলে সত্য কি সত্য না। এবং জুলাই আন্দোলনের গণ আন্দোলনের মধ্য দিয়ে আমরা দেখলাম যে ওই যে একটা খুব মজার সোর্স কি, চালিয়ে দাও, হ্যাঁ এইটা আমরা ওই যে অবিশ্বাস করতে শুরু করলাম। যে আমার কাছে মনে হচ্ছে ওটা একটা বড় শিক্ষা ছিল আমাদের জন্য, যে যা দেখবো তা বিশ্বাস করব না, তা ইমিডিয়েটলি যে বিশ্বাস করব তা না, ওটা দরকার ছিল। কারণ এত বেশি গুজব এবং এত বেশি, আমার মনে হয় যে আমাদের মধ্যে সচেতনতাটা তৈরি করাটা, এবং নিজেদের কাছে নিজেরা কতটা অবিশ্বাসী হয়ে যাওয়ার কারণেই কিন্তু ফ্যাক্ট চেকার বিষয়টা আসলো।
হ্যাঁ, মানে প্রমাণ করে যে আমরা আসলে কেউ সত্য বলছি না সেভাবে। না, আমার কাছে আমি 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 ফ্যাক্ট চেকারকে একটা ইন্টারেস্টিংলি আমি এটা নিয়ে কাজ করছিলাম। তো আমার যেমন ধরেন আপনি যদি সংবাদপত্রে কাজ করেন, তাহলে আপনি একটা সংবাদ নিয়ে আসলেন এবং সেই সংবাদটা তখন যাচাই বাছাই করছেন এবং তার মধ্যে একটা এডিটোরিয়াল প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়, একটা যাচাই বাছাইয়ের মধ্যে দিয়ে যেতে হয়। আপনি চাইলেই কিন্তু একটা মিথ্যা খবর প্রকাশ করতে পারছেন না, কিন্তু ওইটা কিন্তু সামাজিক মাধ্যমে নাই। তা আমার কাছে মনে হচ্ছে কি যে ফ্যাক্ট চেকার যে গ্রুপগুলো বা কোম্পানিগুলো, তারা একভাবে ওই কাজটা করছে, ওই এডিটোরিয়াল কাজটা করছে যে দেখেন এইটা কিন্তু ঠিক, এটা কিন্তু সত্য না, এবং এটা যদি ঠিক মতো করে করা যেত তাহলে আমাদের অনেক উপকার হতো। কিন্তু এটা তো আসলে খুব বেশি প্রফিটেবল না। সামাজিক মাধ্যমে দেখা যাচ্ছে তারাও আবার তাদের মানে তারা আবার তাদের অবস্থান থেকে হয়তো এই যাচাই বাছাইটা করে দেখাচ্ছে, হ্যাঁ, যার যার আদর্শিক মতলবের জায়গা থেকে। হ্যাঁ, সেটা তো অবশ্যই, কিন্তু ধরেন সেটা একই রকম ভাবে মানে মেইনস্ট্রিম মিডিয়ার ক্ষেত্রেও সত্য হতে পারে। তারপরেও এক ধরনের একটা যদি প্রাতিষ্ঠানিক দায়বদ্ধতা থাকে যে আমরা ফ্যাক্ট চেকার, আমাদের এক ধরনের কমপ্লায়েন্সি থাকতে হবে, তখন কিন্তু মোটামুটি একটা ফ্যাকচুয়াল যে হ্যাঁ এই খবরটা ফেক, এবং এই খবরটা যে ফেক তার জন্য সেটা বুঝতে আপনি আরও অন্যান্য এই বিষয়গুলো দেখতে পারেন। ফলে মানুষকে ঠিক কি বলবো যে একটা সত্য, এটাই যা হচ্ছে তাই ফ্যাক্ট, এর বাইরে অন্য কোনো কিছু না। আমার মনে হয় যে ওই ভিশনটা যদি আমাদের মধ্যে তৈরি হয় যে আচ্ছা আমরা নিজেরা একটু চেক করি। আমি যেমন সারাক্ষণ আমার মেয়েকে বলি যে মা তুমি বিশ্বাস করো, তুমি যখন দেখো টিকটকে কোনো কিছু, তখন ওটা তুমি আরেকটা ওয়েবসাইটে গিয়ে, গুগলে গিয়ে বা অন্য জায়গায় গিয়ে একটু চেক করো, হ্যাঁ, যেটা কি বলছে। হ্যাঁ, কয়েকটা জায়গা থেকে যদি একই সোর্স পাও তাহলে মোটামুটি সেটা উৎসতে আমাদের আস্থা বা বিশ্বাস রাখা সম্ভব হচ্ছে না। আমি একটা জায়গায় যাই, দ্বৈত নাগরিকত্ব। এখন দ্বৈত নাগরিকত্ব দুই দেশ না, ডাবলিন আর ঢাকা না। আমি যদি বলি যে ডিজিটাল রাষ্ট্র এবং এই যে আমাদের যে স্থানিক যে জায়গাটা আমরা আছি, আমাদের পরিবার রাষ্ট্র, সেই জায়গায় আমাদের তখন দুইটা জায়গায়, একটা ভার্চুয়াল জায়গা আর একটা এই দ্বৈত নাগরিকত্বের যে মানুষ, তার আসলে গন্তব্য মুক্তি কোথায়, কি অবস্থা তার? আমাদের শিক্ষিত হতে হবে, আমাদের দুই নাগরিকত্বের আমাদেরকে ভালো সিটিজেন হতে হবে। নাগরিকের যেমন আমাদের দায়িত্ব হচ্ছে দেশের, যেমন আপনি এটা খুব চমৎকার বললেন যে আমরা তো আসলে ভার্চুয়াল জগতের বাসিন্দা, তো ওইখানে আমাদের শিক্ষিত হতে হবে, আমাদের ভালো নাগরিক হতে হবে। যেই শিক্ষাটা আমরা পাচ্ছি, আমরা যে শিক্ষাটা প্রাতিষ্ঠানিকভাবে পাচ্ছি না, তো ফলে আমাদেরকে এখন ব্যক্তিগতভাবে দায়িত্বশীল হতে হবে। এখন সেটা কি আদৌ সম্ভব কিনা, ধরেন যদি সমাজ থেকে বা রাষ্ট্র থেকে একটা চাপ বা একটা প্রাতিষ্ঠানিক মানে একটা কাঠামো অথবা সামাজিক একটা চাপ না থাকে, তাহলে ব্যক্তি কতখানি দায়িত্ব নিয়ে এটা করবে? এটা কি করা সম্ভব? হ্যাঁ, ফলে আমার কাছে মনে হয় যে এটার জন্য অবশ্যই রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে, অবশ্যই সামাজিক শিক্ষা ব্যবস্থা তৈরি করতে হবে, প্রত্যেকটা স্কুলে সোশ্যাল মিডিয়া লিটারেসি ট্রেনিংটা দিতে হবে, তা না হলে তো এগুলো হবে না। হ্যাঁ, ফলে এইখানেই আমাদের সম্পূর্ণভাবে প্রচণ্ড রকমভাবে রাষ্ট্রের মনোযোগ দেওয়াটা খুব জরুরি, কারণ আমাদের এটার মধ্য দিয়ে কিন্তু আমরা মতাদর্শ তৈরি করছি। হ্যাঁ, আমরা গুজবের মধ্য দিয়ে, এবং এটা ম্যানিপুলেট করা হচ্ছে। আমরা যদি সম্পূর্ণ কর্পোরেটের উপর ছেড়ে দিই, এবং এটা খুব গুরুত্বপূর্ণ, আমাদের মধ্যে যে একটা আদর্শিক জায়গা তৈরি হচ্ছে, সেটা তো আগে রাজনীতির মাধ্যমে হতো, স্লোগান, আমরা কলেজ করিডোরে, বিশ্ববিদ্যালয় করিডোরে, সেটা এখন কিন্তু এখানে থেকে তৈরি হচ্ছে। এবং ওইটা খুব গুরুত্বপূর্ণ যে সুনাগরিক হবো যে আমি রাষ্ট্রের এখানে একটা দায়িত্ব নিতে হবে, তাহলে আমি দুই জায়গাতেই তার দায়িত্ব নিতে হবে একদমই। এবং এটা অসম্ভব জরুরি, এটা সারা বিশ্বে একটা বড় ক্রাইসিস। আমি দেখেছি আয়ারল্যান্ডের স্কুলে বাচ্চাদেরকে এখন মোটামুটি এই ক্লাসে শেখানো হয়, বলা হয় লিটারেসি, তারপরেও ওখানেও সেটা একদমই অপ্রতুল। বাংলাদেশে এটা আছে কিনা আমার এখন পর্যন্ত আমার জানা নেই, আমি শুনিনি। হ্যাঁ, যে এই যে ডিজিটাল লিটারেসি ব্যাপারটা সচেতন করা, মিডিয়া লিটারেসি কিভাবে স্কুল পর্যায়ে থেকে দরকার, কারণ যেহেতু শিশুদের হাতেও এখন মুঠোফোন উঠে গিয়েছে বা ইন্টারনেট অনেকটা সহজলভ্য, এবং এক ধরনের অভ্যস্ততা তাদের তৈরি হচ্ছে, এবং উদ্বেগেরও কারণ যে কত ব্যবহার করা যায়। আমরা দেখছি যে পশ্চিমা বিশ্বগুলো এখন বলছে যে 14 বছর 12 বছর পর্যন্ত তারা এইটা ব্যবহার করতে দিবে না। আমাদের একটা সমস্যা হচ্ছে আমরা সব কিছু বাবা মার ঘাড়ে চাপিয়ে দিই, এবং সমস্ত দোষ, ছেলেমেয়েরা যা করছে সমস্ত দোষ, হ্যাঁ বাবা মা কিভাবে করবে, মানে এটা তো একটা ফাইট, এটা একটা যুদ্ধ।
হ্যাঁ, সামাজিক মাধ্যমের সঙ্গে, ইন্টারনেটের সঙ্গে, এই যে বড় বড় কর্পোরেটের সঙ্গে আমরা পরিবার, বাবা মা কি এই যুদ্ধ করে আমরা টিকে থাকতে পারবো? সম্ভব না। যেখানে প্রত্যেকটা অ্যালগোরিদম তৈরি হয়েছে ছেলে মেয়েদেরকে অ্যাট্রাক্ট করার জন্য, তাদেরকে কি বলবো, অ্যাডিক্টেড করার জন্য, সেখানে সেই প্রযুক্তিগত উৎকর্ষতার সঙ্গে কি আমরা পারবো? সেই আসক্তি থেকে মুক্তির উপায় হচ্ছে রাষ্ট্রকে নিতে হবে, রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে, এখানে ব্যবস্থাপনা তৈরি করতে হবে। তাহলে আমাদের পক্ষে সুনাগরিক, দুই জায়গাতে এই দ্বৈত নাগরিকত্বে সুনাগরিক থাকা সম্ভব হবে। আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক যারা ছিলেন আজকে কথা বলছে বাংলাদেশের সঙ্গে, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের কথা বলছে বাংলাদেশ। শুভরাত্রি। আপনাকে অনেক ধন্যবাদ।